প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তাই না? যদিও না দেখে থাকো, অবশ্যই যারা দেখতেছো তারা অন্যজনকে দেখার জন্য মোবাইল করে জানাবো যে তোমরা সবাই অনলাইন ক্লাসগুলো দেখো। কারণ আমাদের অনলাইন ক্লাসগুলো দেখলে আমরা কী করবো, উপকৃত হব। তা আমরা অবশ্যই সবাই চাই আমি উপকৃত হব, আমার বন্ধুকেও উপকৃত করব। সেই জন্য আমি বলতে তোমরা অবশ্যই যারা ক্লাসগুলো দেখতেছো তারাও দেখবা এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করবা। ক্লিয়ার বাচ্চারা? দেখো, আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুপাত ও শতকরার উপর আলোচনা করব। তা আলোচ্য বিষয়গুলো হলো অনুপাত, সমতুল অনুপাত, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত ও মিশ্র অনুপাত। পাশাপাশি আমি কয়েকটি সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অনুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত, মনে করি হিমেলের বয়স 10 বছর। রুমনের বয়স 15 বছর। তো এখানে হিমেলের বয়স অনুপাত রুমনের বয়স। রুমনের বয়স, হিমেলের বয়স কত বছর? 10 বছর। রুমনের বয়স কত বছর? 15 বছর। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, দুইটা রাশি, একটা পূর্ব একটা 10 আর একটা কত? 15। এই 10 এবং 15 মধ্যে একটা সাধারণ গুণনীয়ক আছে, সেটা কত? 5। 5 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, এটাকে ভাগ করে কি আসে দেখি। 5 দ্বারা 10কে ভাগ করলে কত হবে? 2। 5 দ্বারা 15কে ভাগ করলে কত হবে? 3। তাহলে আমি কি করলাম? 5 দ্বারা ভাগ করে। তো আমি এটাকে এভাবেও লিখতে পারি। আবার রুমনের বয়স অনুপাত হিমেলের বয়স। তাহলে রুমনের বয়স কত লিখেছি আমি? 15 বছর। হিমেলের বয়স কত লিখেছি? 10 বছর। তাহলে একইভাবে এটাকে আমরা কমন উৎপাদক 5 দ্বারা ভাগ করে দিতে পারি। 5 দ্বারা ভাগ করলে কত হবে? 3 5 15, 5 2 10। 5 দ্বারা ভাগ করি। তা এটাকে আমরা 3/2 লিখতে পারি কি না? পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 2/3, 3/2। তাহলে আমরা কি বুঝলাম? হিমেলের বয়স রুমনের বয়সের 3/2 ভাগ। আবার রুমনের বয়স হিমেলের বয়সের 2-এর 3 গুণ। তাহলে আমরা তাহলে হিমেলের বয়স রুমনের বয়স হিমেলের বয়সে 3/2 আর হিমেলের বয়স রুমনের বয়স কত? 2/3 অনুপাত। তাহলে আমরা দেখলাম যে হিমেল ও রুমনের বয়সের অনুপাত একজন আরেকজনের গুণ অথবা একজন আরেকজনের অংশ। তাহলে আমরা এখান থেকে অনুপাতের সংজ্ঞাটা বলতে পারি, সমজাতীয় দুইটি রাশি। সমজাতীয় দুইটি রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে বলা হয় অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলি, সমজাতীয় দুইটি রাশি। কেন সমজাতীয়? এখানে হিমেলের বয়স 10 বছর, আবার রুমনের বয়স 15 বছর। কারণ এখানে বয়স, এখানে বয়স, বছর বছর, সুতরাং সমজাতীয় দুইটি রাশি। একটা রাশি, এই একটা রাশি, দুইটি রাশি একটি অপরটির তুলনায় কত গুণ। যেমন এটা গুণ, এটা অংশ। তো কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, আর এই ভগ্নাংশকে বলা হয় অনুপাত। তাহলে আমরা অনুপাত শিখলাম।
এখন আসো অনুপাতের বিভিন্ন অংশ। প্রথমে আছে সমতুল অনুপাত। কি অনুপাত? সমতুল অনুপাত। সমতুল অনুপাত। কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই রাশি দ্বারা গুণ করলে বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, আর এরূপ অনুপাতকে বলা হয় সমতুল অনুপাত। আমি আবারও বলবো যে কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো রাশি দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে বলা হয় সমতুল অনুপাত। আমরা একটা উদাহরণ নেই, যেমন 2:3। এটাকে আমরা লিখতে পারি 2/3, কারণ অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তো 2কে আমি 2 দ্বারা গুণ করলাম, 3কেও 2 দ্বারা গুণ করলাম, গুণ করে কত পেলাম? 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তাহলে আমরা এখানে বলতে পারি প্রদত্ত অনুপাত কত ছিল? 2:3। পরবর্তীতে অনুপাতটা কত আসলো? 4:6। তাহলে আমরা বলতে পারি যে 2:3 এর সমতুল অনুপাত 4:6। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা উল্টা পাশ থেকে আসতে পারি, যেমন 4:6 এর সমতুল অনুপাত কত? 2:3। সেটা আমরা দেখিনি কিভাবে পাবো। তাহলে আমাদের কি ছিল? 4:6। আমরা কি লিখছিলাম? 4/6, 4/6। তা আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই, 2 দ্বারা ভাগ করলে 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3। তাহলে আমরা কি পেলাম? 2:3 কত? 3। তাহলে আমরা এক্ষেত্রেও বলতে পারি 4:6 এর সমতুল অনুপাত 2:3 কত? 3। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে সমতুল অনুপাত কি? কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে সমতুল অনুপাত, প্রদত্ত অনুপাতের সমতুল অনুপাত বলে। তাহলে আমাদের সমতুল অনুপাত গেল। এরপরে আসো সরল অনুপাত। সরল অনুপাত। সরল অনুপাতটা কি? অনুপাতে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। যেমন আমরা একটু আগে যে 2টা অনুপাত নিয়েছিলাম সেটাই নেই। যেমন কত ছিল? 2:3, অথবা আর কি ছিল? পেয়েছিলাম 4:6। এগুলোকে বলা হচ্ছে সরল অনুপাত। কারণ এখানে কয়টা রাশি আছে? 2টি। 1টা 2টা। এখানে কয়টা আছে? 1টা 2টা। এটাকে বলা হয়, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। এটা হলো কি? প্রথম দ্বিতীয়। এই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এই অনুপাতে 4 হলো প্রথম রাশি, 6 হলো দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। ঠিক একইভাবে তা এটা কি হবে? পূর্ব রাশি। এটা কি? উত্তর রাশি। তাহলে আমরা কি পেলাম? সরল অনুপাত কাকে বলে?
অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলা হয়। অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, উত্তর রাশিকে বলা হয় উত্তর রাশি। তাহলে এরপর আসে আমাদের লঘু অনুপাত। তা লঘু বলতে আমরা কি বুঝি? ছোট। তাহলে এখানে অনুপাত আবার ছোট বড় বলতে কি বোঝায়? তাহলে এখানে যেহেতু অনুপাতে দুইটা রাশি পাচ্ছি, এই রাশির মধ্যে ছোট বড় দিকগুলো উল্লেখ করা আছে। তাহলে লঘু অনুপাত কাকে বলে? সরল অনুপাতের পূর্ব রাশি। তাহলে আমাদের কি আসলো? লঘু অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। তার মনে করে একটা অনুপাত 2:3:4। এখানে পূর্ব রাশি কত? 3। উত্তর রাশি কত? 4। যেহেতু পূর্ব রাশি থেকে উত্তর রাশি, পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট, সুতরাং আমরা বলতে পারি 3:4কে আমরা বলতে পারি লঘু অনুপাত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে লঘু অনুপাত সম্পর্কে ধারণা পাইলাম, তাই না? এরপর আসো গুরু অনুপাত। তাহলে গুরু বলতে আমরা কি বুঝি? বড়। কে বড় কে ছোট, তাই না? তাহলে লঘু গেল গুরু। অনুপাতের ক্ষেত্রে এখন যেমন লঘু অনুপাত পাইলাম, এখন আমরা কি পাবো? গুরু অনুপাত। গুরু অনুপাত কি? যে অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় তাকে বলা হয় গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। গুরু অনুপাত কি কাকে বলে? যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় তাকে গুরু অনুপাত বলে। যেমন 5:4। এখানে তাহলে পূর্ব রাশি 5, উত্তর রাশি 4। যেহেতু পূর্ব রাশি উত্তর রাশি, কেননা পূর্ব রাশি কত? 5, উত্তর রাশি কত? 4। কে বড়? পূর্ব রাশি বড়, তাহলে পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট। আর এই ধরনের অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত সম্পর্কে আমরা ধারণা পেলাম। তাহলে আমরা কি শিখলাম? যে অনুপাতে, যে সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। আমরা এরকম আরও অসংখ্য উদাহরণ নিতে পারি, যেমন 6:5, 10:9 ইত্যাদি। এগুলো কি অনুপাত? গুরু অনুপাত। এরপরে আমাদের কি আছে? একক অনুপাত। একক অনুপাত। তাহলে একক বলতে আমরা কি বুঝতেছি? স্বাভাবিকভাবে যে একই, তাই না? একক বলতে আমরা কি বুঝতেছি? একই, অর্থাৎ কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান হলে তাকে একক অনুপাত বলে। কি বলা হলো? যে সরল অনুপাতের বা কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান হলে তাকে কি একক অনুপাত বলে। যেমন মনে করো রহিম একটি খাতা 20 টাকায় কিনলো, 20 টাকায় কিনলো। জিহাদ সে একটি খাতা কিনলো 20 টাকায়। তাহলে রহিম একটি খাতা কত? 20 টাকায় কিনলো, জিহাদ একটি খাতা কত? 20 টাকায় কিনলো। উভয় ক্ষেত্রে খাতার দাম সমান। তাহলে আমরা যদি লিখি রহিম
ও জিহাদের খাতার দামের অনুপাত কত? 20:20। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কমন রাশি কত আছে? 20। 20 দ্বারা আমরা ভাগ করতে পারি। 20কে 20 দ্বারা ভাগ করলে কত হবে? 1। আবার 20কে 20 দ্বারা ভাগ করলে 1। 20 দ্বারা ভাগ করে তাহলে আমরা কি পেলাম? উভয় ক্ষেত্রে অর্থাৎ উভয়ের খাতার দামের অনুপাত সমান। সুতরাং এ ধরনের অনুপাতকে বলা হয় একক অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো তো? তাহলে একক অনুপাত কি? যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান তাকে কি একক অনুপাত বলে। এরপরে আসো ব্যস্ত অনুপাত। ব্যস্ত বলতে এই ব্যস্ত সেই ব্যস্ত না, আমরা যে ব্যস্ততা বলি সেটা না। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত অর্থাৎ উল্টা। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটি অনুপাত রহিম বা ধরো রাসেল একটি অনুপাত লিখলো কত? 2:5। সুমন লিখলো সুমন লিখলো 5:2। তাহলে এখানে শিক্ষার্থীরা একটু মনোযোগ দেই। তাহলে আমরা দেখো কি পাচ্ছি এখানে? রাসেল যে অনুপাতটি লিখেছিল তা কত? 2:5। আর সুমন সুমন যে অনুপাতটি লিখেছিল তা কত? 5:2। তাহলে এখানে কি পরিবর্তন বোঝা যাচ্ছে? আমি তো বুঝতেছি, তোমরা কি বুঝতে পারছো? দেখো কি পরিবর্তন। এখানে রাসেল লিখেছিল 2:5। রাসেলের পূর্ব রাশি কত? পূর্ব রাশি। উত্তর রাশি 5। পূর্ব রাশি 2, উত্তর রাশি 5। আবার সুমনের পূর্ব রাশি কত? পূর্ব রাশি 5, উত্তর রাশি 2। তাহলে আমরা এই দুইজনের দুইটা অনুপাতের মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি। সে মিলটা কি একটু লক্ষ্য করি। রাসেলের উত্তর রাশি সুমনের পূর্ব রাশির সমান, আর রাসেলের পূর্ব রাশি সুমনের উত্তর রাশির সমান। কি বলা হলো? রাসেলের পূর্ব রাশি সুমনের উত্তর রাশির সমান, আর রাসেলের উত্তর রাশি সুমনের পূর্ব রাশির সমান। তাহলে আমরা বলতে পারি কোনো অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। যেমন 2:5 এর ব্যস্ত অনুপাত 5:2। তাহলে 2:5 এর ব্যস্ত অনুপাত কত? 5:2। তাহলে আমরা ব্যস্ত অনুপাত শিখলাম। এখন মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত একাধিক সরল অনুপাতের মিশ্র অনুপাত কি? মিশ্র বলতে আমরা সাধারণত অনেকগুলো জিনিসকে মিশ্রণ করাটাকেই বুঝি। এখানে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশি, উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে। যেমন আমরা দুইটি অনুপাত নেই, দুইটি বা তিনটি নেই, তিনটি নেই, তিনটি অনুপাত 2:3, 4:5, 7:11।
11 এখানে পূর্ব প্রদত্ত অনুপাতের পূর্ব রাশিগুলো কত 2, 4, 7 এবং এদের গুণফল তাহলে 2 গুণন 4 গুণন 7 আবার প্রদত্ত অনুপাতের উত্তর রাশিগুলো 3, 5, 11 এবং এদের গুণফল 3 গুণন 5 গুণন 11। তো প্রিয় শিক্ষিত আমরা একটা গুণ করি 4 2 8 27 কত 56। তো এটাকে গুণ করি 5 11 55 55কে 3 দ্বারা গুণ করি 5 55 তাই না গুণন 3 3 5 15 3 5 15 আর একে 16। অতএব মিশ্র অনুপাত পূর্ব রাশিগুলোর গুণফল অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল। তাহলে এখানে কত 56 অনুপাত কত 165। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কী শিখলাম যে 2টি বা 3টি বা এক কথায় একাধিক সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশি উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে। তাহলে আমরা এখানে একটা উদাহরণ নিয়েছিলাম 3টি অনুপাত কত 2 অনুপাত 3 4 অনুপাত 5 এবং 7 অনুপাত কত 11। এখানে প্রদত্ত অনুপাতের পূর্ব রাশিগুলো কত 2 4 7 এবং এদের গুণফল কত 56। প্রদত্ত অনুপাতে উত্তর রাশিগুলো গুণফল উত্তর রাশিগুলো কত 3 5 11 এবং এদের গুণফল কত 165। তাহলে মিশ্র অনুপাতের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি মিশ্র অনুপাত সমান কত পূর্ব রাশিগুলোর গুণফল অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল। পূর্ব রাশির গুণফল কত পেয়েছি আমরা 56, উত্তর রাশির গুণফল কত পেয়েছি 165। তাহলে এটাই হলো আমাদের কি মিশ্র অনুপাত। তবে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো যদি এই দুটো রাশিতে কমন কোনো উৎপাদক থাকে তাহলে সেই উৎপাদক দ্বারা অবশ্যই আমাদের ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখন মোটামুটিভাবে আমাদের যে অনুপাত এবং অনুপাতে বিভিন্ন প্রকার অনুপাতের সংজ্ঞাগুলো পাশাপাশি আমরা উদাহরণগুলো শিখলাম। তো আমরা এখন কয়েকটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। প্রথমে আসো অনুপাতকে সরলীকরণ বলতে আমরা কি বুঝি ক্যালকুলেশন করা অর্থাৎ ছোট আকারে প্রকাশ করা। যেমন উদাহরণস্বরূপ আমরা নিতে পারি 15:21কে সরলীকরণ কর। তাহলে আমরা কিভাবে সমাধান করব? প্রিয় শিক্ষার্থীরা আমি একটি করে নিয়ম করিয়ে দেব, তোমরা অবশ্যই বাসায় একই নিয়মের একাধিক সমস্যার সমাধান করবা, ঠিক আছে? এরপর আমি তোমাদের পরবর্তীতে অনুশীলনী শেষে তোমাদের কয়েকটি সৃজনশীল প্রশ্ন লিখে দেবো, আজ না পরবর্তী ক্লাসে। তো সমাধান প্রদত্ত অনুপাত 15:21
আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাহলে ভগ্নাংশ আকারে লিখলে কত হবে? 15 ভাগ কত? 21। আমরা কাটাকাটি করা শিখেছি, এখানে কমন একটা রাশি আছে, সে রাশিটা কত? 3। 3 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 3 5 15, 3 7 21, তাহলে কাটাকাটি করে কত পাইলাম? 5 ভাগ 7। এটাকে যদি আবার অনুপাতে লিখি তাহলে 5 অনুপাত কত? 7। তাহলে আমরা কি বুঝলাম? 15 অনুপাত 21 সরলীকরণ কত? 5 অনুপাত 7। তা এই নিয়মে যে কোনো সমস্যা আসলে আর পারবো তো ইনশাল্লাহ। এখন আমরা আর একটা উদাহরণে যাই। দুইটি সমতুল অনুপাত দেওয়া থাকে এবং একটি রাশি, তার 3টি রাশি দেওয়া থেকে আর একটি রাশি দেওয়া না থাকে, তাহলে সেই রাশিটা নির্ণয় করা শিখব। কি বললাম? দুইটি সমতুল অনুপাত। কি বলা হলো? দুইটি সমতুল অনুপাত। যেমন আমরা প্রথমে লিখেছিলাম সমতুল অনুপাত 2 অনুপাত 3 এর সমতুল অনুপাত, এর সমতুল অনুপাত কত পেয়েছিলাম? 4 অনুপাত 6। তো শিক্ষার্থীরা দেখো, এই 2 অনুপাত 3 এর সমতুল অনুপাত 4 অনুপাত 6। মনে করো আমার এই অনুপাতটা জানা নেই, আমি এটা নির্ণয় করা শিখব, তাহলে এখানে কি থাকলো? ফাঁকা ঘর। আমরা এর আগে কি বলেছিলাম? সমতুল অনুপাত কোনো অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের বা রাশির মানের কোনো পরিবর্তন হয় না। এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলে। তাই এটা সমতুল অনুপাত। তাহলে আমরা লিখি 2 অনুপাত 3 সমান 4 অনুপাত ফাঁকা ঘর। তাহলে আমরা ফাঁকা ঘরে কি আছে সেটা নির্ণয় করব। বা আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। লিখলাম, তাহলে 2 ভাগ 3 ইকুয়াল 4 ভাগ কত? ফাঁকা ঘর। বা আমরা আরও শিখেছিলাম আর গুণ। তাহলে আর গুণ কী হবে? 2 গুণন ফাঁকা ঘর ইকুয়াল 3 গুণন 4। তাহলে 2 গুণন ফাঁকা ঘর ইকুয়াল 3 গুণন 4। বা ফাঁকা ঘর ইকুয়াল 3 গুণন 4 ভাগ 2। এ সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই আছে। তাহলে ফাঁকা ঘর লিখলাম, ফাঁকা ঘরের সঙ্গে 2 কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তা 2টাকে যদি আমরা সাইড ট্রান্সফার করি তাহলে সেক্ষেত্রে গুণ থাকলে কি হবে? ভাগ হবে। তাই আমি ভাগ করে দিয়ে দিলাম। 2 দিয়ে 4কে কাটাবে, 2 2 4। তাহলে অতএব ফাঁকা ঘর সমান কত? 3 2 6। তাহলে আমাদের এখানে কত ছিল? 6। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এভাবে সমতুল অনুপাতে যদি কোনো ঘর ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফাঁকা ঘর নির্ণয় করতে পারবো তো ইনশাল্লাহ। আমরা আরেকটা উদাহরণ শিখব। ফাঁকা ঘর অনুপাত 9, 63 অনুপাত 81। একইভাবে বা অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাই তো? তাহলে আমরা লিখলাম ফাঁকা ঘর ভাগ 9 ইকুয়াল 63 ভাগ 81। বা একইভাবে আর গুণ করে নেই, ফাঁকা ঘর গুণন 81, হ্যাঁ, 9 গুণন 63। বা ফাঁকা ঘর গুণ ইকুয়াল, তাহলে 9 গুণন 63 ভাগ কত? 81। আমরা কাটাকাটি করতে পারি 9 দিয়ে, 9 1 9, 9 9 81। আবার 9 দিয়ে 63, 7 9 63। তাহলে অতএব ফাঁকা ঘর ইকুয়াল 7। তাহলে আমরা কি পাইলাম? 7 অনুপাত 9 ইকুয়াল 63 অনুপাত
81। তাহলে এই ধরনের অনুপাতগুলোকে কি বলা হবে? এর সমতুল অনুপাত এটা, অর্থাৎ 7:9 সমতুল অনুপাত 63:81, অথবা 63:81 এর সমতুল অনুপাত কত? 7:9। প্রিয় শিক্ষার্থী, আর একটা অঙ্ক শিখবো আমরা, হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট, সেটা হলো মিশ্র অনুপাতে প্রকাশ করা। একটু আগে আমরা উদাহরণ শিখেছিলাম, সূত্র শিখেছিলাম, আমরা তার আলোকে এখন একটা সমস্যার সমাধান করব। প্রদত্ত পাঁচ অনুপাত 7, 7:5 ও 9:7 কে মিশ্র অনুপাতে প্রকাশ করো। সমাধান দেখি। তাহলে মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? যে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি, উত্তর রাশির গুণফলগুলোকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে সরল অনুপাত বলে, তাই না? তো সেদিক থেকে তাহলে আমাদের এখানে অনুপাত কয়টি আছে? 1টি, 2টি, 3টি। অনুপাতের পূর্ব রাশি কত? 5, 7, 9। উত্তর রাশি কত? 7, 5, 7, 7, 5, 7। এটাকে আমরা কি মিশ্র অনুপাতে প্রকাশ করব। প্রদত্ত অনুপাতগুলো 5:7, 7:5, 9:7। এখানে প্রদত্ত অনুপাতের পূর্ব রাশি, পূর্ব রাশি কত আছে? 5, 7, 9 এবং এদের গুণফল, গুণফল কত? 5 গুণন 7 গুণন 9। আবার প্রদত্ত অনুপাতের রাশি কত? 7, 5, 7 এবং এদের গুণফল 7 গুণন 5 গুণন 7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে যখন উদাহরণটা শিখেছিলাম তখন কি করেছিলাম? এটা গুণ করে দিয়েছিলাম। এক্ষেত্রে আমরা গুণ না করে দিয়েও করতে পারি, সেটা একটু দেখে নিই, হ্যাঁ? তাহলে তোমাদের দুইটাই জানা থাকলো, যেটা ভালো লাগবে সেটা করে নিও। অতএব মিশ্র অনুপাত সমান কি পূর্ব রাশির গুলো গুণফল অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল। তো পূর্ব রাশিগুলোর গুণফল কত? আমি গুণ করে না দিয়ে গুণ অবস্থায় রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি এখন আমরা সেই বিষয়টা জানবো। তাহলে 5 গুণন 7 গুণন 9 অনুপাত উত্তর রাশি, উত্তর রাশিগুলোর গুণফল কত? 5 গুণন 7। আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে 5 গুণন 7 গুণন 9, নিচে 7 গুণন 5 গুণন 7। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এখানে কমন উৎপাদক আছে কত?
5 5 5 একে 5, আবার 7 7 একে 7 7 একে 7। তাহলে আমরা কি পাইলাম? উপরে কত আছে? 9, নিচে 7, তাহলে 9 অনুপাত 7। তাহলে আমরা কি পাইলাম? 5 অনুপাত 7, 7 অনুপাত 5 ও 9 অনুপাত 7 এর মিশ্র অনুপাত কত? 9 অনুপাত 7। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি 3টা নিয়মের সমস্যার সমাধান করা শিখলাম। তোমরা বইয়ের কিছু সমস্যা বাসায় করে রাখবা না, অবশ্যই করবা। কেন, যেহেতু প্রতিষ্ঠান খুললে বা সরকার সিদ্ধান্ত নিলে পরীক্ষা হতে পারে, সেক্ষেত্রে আমাদের পরীক্ষা দিতে হবে। যেহেতু পরীক্ষা দিতে হবে, আমরা অবশ্যই বাসায় বসে বেশি প্র্যাকটিস করব। তো যেগুলো করব 2.1, তাই না? 2.1 একের ক ঘ, 2-এর গ, 3-এর গ, 6-এর খ। এগুলো হলো অনুশীলনী। উদাহরণ আমরা 2-1টি করতে পারি। উদাহরণ 3, 4, 6। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় এই সমস্যাগুলো সমাধান করবা। অবশ্যই সমাধান করবা। যদি কোথাও সমস্যা হয়ে যায়, আমার লেকচারটা তোমাকে ফলো করবা, তাহলে তোমাদের কি সমস্যাগুলো সমাধান করা সহজ হয়ে যাবে। আমরা এর পরের লেকচারে এর বাকি সমস্যাগুলো সমাধান করে তোমাদের আমি কয়েকটি সৃজনশীল প্রশ্ন লিখে দেব। আমার বিশ্বাস তোমরা সৃজনশীল প্রশ্নগুলো বাসায় সমাধান করতে পারবে এবং অবশ্যই প্র্যাকটিস করবা। কেননা আমাদের পরীক্ষা হলে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি, সেজন্য আমরা বাসায় সবাই পড়ব। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।